আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আমি তোমাদেরকে খুচরা নগদান বই কাকে বলে এবং খুচরা নগদান বই কিভাবে প্রস্তুত করা হয় সেটা আলোচনা করব। আমি গত ক্লাসে তোমাদেরকে নগদান বইয়ের দুঘর নগদান বই এবং তিন ঘর নগদান বই নিয়ে আলোচনা করেছি এবং দুঘর এবং তিন ঘর নগদান বই কিভাবে প্রস্তুত করে সেটাও দেখিয়েছি। আজ আমরা খুচরা নগদান বই কাকে বলে ও খুচরা নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয় সেটা দেখাবো। তাহলে আমরা আসি, খুচরা নগদান বই কাকে বলে। ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত একটি মাত্র নগদান বইয়ের মাধ্যমে ক্যাশিয়ার নগদ টাকার লেনদেন লিপিবদ্ধ করে থাকে, কিন্তু মাঝারি বা বড় প্রতিষ্ঠানে প্রতিদিন অসংখ্য লেনদেন সংঘটিত হয়, সেখানে কিন্তু একটি নগদ বইয়ের মাধ্যমে সমস্ত লেনদেন লিপিবদ্ধ করা সম্ভব হয় না। সাধারণত যে বইয়ে খুচরা খরচ সমূহ তারিখের ক্রমানুসারে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকেই খুচরা নগদান বই বলে। আমি আবার বলছি, সাধারণত যে বইয়ে খুচরা খরচ সমূহ তারিখের ক্রমানুসারে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকেই খুচরা নগদান বই বলে। বসু এন্ড দাসের মতে চলতি খুচরা খরচ সমূহ সাধারণত যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খুচরা নগদান বই বলে। বসু এন্ড দাস কি বলেছে, যে চলতি খুচরা খরচ সমূহ সাধারণত যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খুচরা নগদান বই বলে। খুচরা নগদান বই সাধারণত দুই প্রকার। একটা হলো খুচরা নগদান বই হলো তিন প্রকার। একটি হলো সাধারণ খুচরা নগদান বই, বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, আরেকটি হলো অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। তাহলে আমরা খুচরা নগদান বই কত প্রকার জানলাম? খুচরা নগদান বই হলো তিন প্রকার। একটি হলো সাধারণ খুচরা নগদান বই, অপরটি হলো বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, আর তৃতীয়টি হলো অগ্রদত্ত পদ্ধতির খুচরা নগদান বই। সাধারণত বহুঘরা খুচরা নগদান বই এবং অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই, এই দুইটি হলো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে এসে থাকে। তাহলে আমি একটি অঙ্কের মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে খুচরা নগদান বই আসলে কিভাবে প্রস্তুত করা হয়। সাধারণ খুচরা নগদান বইয়ে টাকার ঘর একটি থাকে, এখানে কিছু ত্রুটি আছে যার কারণে বিভিন্ন প্রকার খুচরা নগদান বই আলাদা আলাদা শিরোনামে লিপিবদ্ধ করার জন্য বহুঘরা খুচরা নগদান বই প্রস্তুত করা হয়। ঠিক একইভাবে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি করা হয়। অগ্রদত্ত পদ্ধতি খুচরা নগদান বই এবং বহুঘরা খুচরা নগদান বইয়ের মধ্যে আসলে পার্থক্য কি? মূলত তেমন কোনো পার্থক্য নাই। অগ্রদত্ত পদ্ধতিতে হলো প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে একটি নির্দিষ্ট সময় অর্থাৎ পূর্ব নির্ধারিত সময়ে একটি টাকার অঙ্ক তাকে প্রদান করে থাকে। এই টাকা থেকেই খুচরা ক্যাশিয়ার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খরচ করে থাকে, সেটা হতে পারে সাপ্তাহিক, পাক্ষিক অথবা মাসিক। এই খুচরা ক্যাশিয়ার এই টাকার বেশি সে খরচ করতে
পারে না। অর্থাৎ প্রত্যেক হিসাবের শুরুতেই তার হাতে এই পরিমাণ টাকা থাকে, এই জন্যই একে বলা হয়েছে অগ্রদত্ত খুচরা নগদান বই। বুঝতে পেরেছ? এবার আমি ছকটি দেখাই। খুচরা নগদান বইয়ের ছক তৈরি করাটাই আসলে প্রধান। যে ছক তৈরি করতে পারে তার জন্য খুচরা নগদান বই আসলে খুবই সহজ। খুচরা নগদান বই, ডেবিট ক্রেডিট। এর প্রথম কলামে আছে প্রাপ্ত টাকা। প্রাপ্ত টাকা, তার পরবর্তী কলাম হলো তারিখ। বিবরণ, ভাউচার নম্বর, মোট প্রদত্ত খরচ বা মোট প্রদত্ত টাকার পরিমাণ। খুচরা খরচের বিশ্লেষণ, বিভিন্ন প্রকার খুচরা খরচের বিশ্লেষণ। ধরে নাও প্রাপ্ত টাকার পরিমাণ 1000। 2018 জানুয়ারি 1। ব্যালেন্স বিডি তাহলে আমরা 2018 জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি, যেটা আমাদের প্রাপ্ত টাকার পরিমাণ কত 1000, অথবা এটাকে আমরা বলতে পারি নগদান হিসাব। নগদান হিসাব 1000 টাকা। এখন সমজাতীয় বা একই জাতীয় খরচগুলো একটি নির্দিষ্ট শিরোনামে আমাদেরকে হিসাবভুক্ত করতে হবে। যেমন কাগজ, কলম, বই, খাতা, এই জাতীয় খরচগুলোকে কি বলা হয়? মণিহারি। যদি আমরা জানুয়ারি 5 তারিখে কাগজ ক্রয় করি, আমাদের কাগজ ক্রয় ধরলাম 100 টাকা। এই কলামটির নাম হয়ে যাচ্ছে মণিহারি। কাগজ, খাতা, বই, কলম, পেপার, এই জাতীয় খরচগুলোকে কি বলা হয়? মণিহারি খরচ। তাহলে আমরা মণিহারি খরচ কলামে লিখব হলো 100 টাকা। হয়তো 10 তারিখে বাস ভাড়া, এটাকে বলবো আমরা যাতায়াত খরচ। বাস ভাড়া প্রদান করেছি আমরা 200 টাকা। আলাদা শিরোনামে যাতায়াত খরচে আমরা লিখেছি 200 টাকা। হয়তোবা 15 তারিখে চা নাস্তা, বা বিস্কিট, কোকা কোলা ক্রয়, এই জাতীয় খরচগুলোকে আমরা কি বলবো? কোন শিরোনামে লিখবো? আপ্যায়ন।
আপ্যায়ন। তিরিশ তারিখে অফিস পরিচ্ছন্ন, অফিস পরিষ্কার, এটাকে আমরা কোন শিরোনামে লিখবো? বিবিধ খরচ, হয়তো 150 টাকা। তোমরা কি বুঝতে পেরেছো যে সমজাতীয় খরচগুলো একটি নির্দিষ্ট শিরোনামে আলাদা আলাদা ভাবে যতগুলো খরচ আসবে প্রত্যেকটা আলাদা আলাদা শিরোনামে হিসাবভুক্ত করাই হলো খুচরা নগদান বই। দেখো আমরা এখানে কাগজ ক্রয় করেছি, এর জন্য আমরা হিসাবভুক্ত করেছি কোন কলামে? মণিহারি কলামে। বাস ভাড়া প্রদান করেছি, এইটা আমরা কোন কলামে লিখেছি? যাতায়াত খরচ নামে একটা কলাম প্রস্তুত করেছি, সেখানে লিখেছি। চা নাস্তা বিস্কিট কোকা কোলা ক্রয় করে আমরা অতিথিকে আপ্যায়ন করেছি, সেটা হচ্ছে আমরা কোন কলামে লিখেছি? আপ্যায়ন কলামে। আপ্যায়ন কলামে কত লিখেছি আমরা? আপ্যায়ন কলামে হয়তো আমরা 300 টাকা, আমরা আপ্যায়ন কলামে লিখেছি 300 টাকা। এরপর 30 তারিখে ধরে নাও যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, তাকে দেওয়া হয়েছে 150 টাকা। এটা আমরা কোন কলামে লিখবো? বিবিধ খরচ কলামে। অর্থাৎ যে খরচটি নির্দিষ্ট কোনো শিরোনামে লেখা যায় না এবং এই খরচটি প্রতিনিয়ত হলেও দেখা যাচ্ছে যে এটি নির্দিষ্ট শিরোনামের মধ্যে আসে না, সেই খরচটি যে কলামে লেখা হয় সেই কলামটির নামই হলো বিবিধ কলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কাগজ, কলম, কালি, পেন্সিল, খাতা এই জাতীয় খরচগুলোকে আমরা মণিহারি কলাম হিসাবভুক্ত করব। বাস ভাড়া, রিক্সা ভাড়া, ট্রলি ভাড়া এগুলোকে আমরা যাতায়াত খরচ নামে হিসাবভুক্ত করব। চা বিস্কিট কোকা কোলা বিভিন্ন প্রকার আপ্যায়ন খরচকে আমরা কোন শিরোনামে লিখবো? আপ্যায়ন খরচ নামে লিখবো। আর এর বাইরে যদি কোনো নির্দিষ্ট শিরোনাম আমরা যেগুলো দিয়েছি এর বাইরে যদি কোনো খরচ হয়ে থাকে সেই খরচকে আমরা বিবিধ কলামে হিসাবভুক্ত করব। এই হচ্ছে খুচরা নগদান বই প্রস্তুতকরণ। এখানে ব্যালেন্স বাহির করতে হবে। আমাদের এখানে মোট প্রাপ্ত টাকা হয়েছে 1000 টাকা। তারিখে এসে ব্যালেন্স সিডি 600 450 বাদ দিলে 550। আমাদের মোট খরচ হয়েছে 3 দিয়ে 5 6 750, তাহলে আমাদের আসবে হচ্ছে 250। আমাদের ব্যালেন্স আসছে 250। এটাই হচ্ছে আমাদের পরবর্তী মাসের 1 তারিখে ফেব্রুয়ারি 1 তারিখে ব্যালেন্স ডিডি 250। আমাদের খুচরা নগদান বই প্রস্তুত হয়ে গেল। যে আমাদের প্রাপ্ত টাকা থেকে মোট প্রদত্ত খরচ বাদ দিয়ে আমাদের আসলো ব্যালেন্স সিডি, এটি পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স ডিডি। আর প্রত্যেক কলামে আমাদের যে যোগগুলো আসবে সেগুলো আমাদের যোগফল নামাতে হবে। এই কলামের যোগফল 100 টাকা, যাতায়াত কলামের যোগফল 200 টাকা, আপ্যায়ন কলামের যোগফল 300 টাকা, বিবিধ কলামের যোগফল 150 টাকা।
এগুলোকে হচ্ছে ক্লোজ করে দিতে হবে এবং এগুলো প্রত্যেকটি এক একটি খতিয়ান, যার কারণে এখানে লিখতে হবে খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটাই যদি আমরা অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত করি, তাহলে কিন্তু আমাদের এই খুচরা খরচগুলো যে আমরা লিপিবদ্ধ করেছি এর কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কোথায়? আমাদের ব্যালেন্সে এসে আমাদের ব্যালেন্স ছিল কত? 250 টাকা। আমরা ব্যালেন্স বিডি লিখেছি কত? 250 টাকা। আমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল কত? 1000 টাকা। তাহলে আমাদের ব্যালেন্স আসছে কত? 250, ঘাটতি আছে কত? 750। এটাই হচ্ছে নগদান হিসাব বলে 750 টাকা লিখলে আমাদের আবার পূর্বের ব্যালেন্স অর্থাৎ 1 তারিখে যে ব্যালেন্স ছিল আমাদের আবার পরবর্তী হিসাবের শুরুতে আবার 1000 টাকা হয়ে গেল, খুচরা ক্যাশিয়ারের হাতে আবার 1000 টাকা হয়ে গেল। এটা দেখানোর নামই হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? আমরা কিন্তু একটা অঙ্কের মাধ্যমেই বহুঘরা খুচরা নগদান বই এবং অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই কিভাবে প্রস্তুত করে সেটা কিন্তু আমি দেখিয়েছি। তাহলে আমাদের বহুঘরা খুচরা নগদান বই এবং অগ্রদত্ত খুচরা নগদান বইয়ের মধ্যে পার্থক্য শুধুমাত্র এই ব্যালেন্স তৈরির ক্ষেত্রে, তাছাড়া মূল অঙ্কের মধ্যে কোনো পরিবর্তন নাই। তোমাদের সবাইকে ধন্যবাদ।